সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র ক্লাসে। আজকে আমরা চতুর্থ অধ্যায় মানে হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন যে অধ্যায়টা আছে প্রথম পত্রে, সেই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে এই ক্লাসটাই থাকবে এই অধ্যায়ের একদম কনসাইজ একটা ক্লাস, মানে হচ্ছে এই অধ্যায় সম্পর্কে কি কি পড়তে হবে একদম যাবতীয় সবকিছু। তো প্রথমেই মনে হতে পারে যে এত বড় একটা অধ্যায় কিংবা হতে এত ঝামেলাপূর্ণ একটা অধ্যায় কিভাবে একটা ক্লাসে শেষ হবে। তো বলে রাখছি, ক্লাসটা যখন দেখবে তখন একদম হচ্ছে আশেপাশের কোনো শব্দ যেন কানে না আসে, মনোযোগ দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে, সেই 20 থেকে 25 মিনিট সময়টা কাজে লাগাতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে একদম হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো চলো শুরুতে দেখে নেই যে হচ্ছে আসলে আমাদের অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আজকে জানতে হবে। অধ্যায়টার নাম হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন, তোমরা সবাই জানো। তো এইখানে আমাদের বেশ কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন আছে। জ্ঞানমূলক প্রশ্নগুলোতে একটা মানে বিষয় খুব বেশি করে লক্ষণীয়, সেটা হচ্ছে যে যখন জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর করতে যাওয়া হচ্ছে তখন বারবারই একটা কথা চলে আসছে যে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, তাই না? এই কথাটা প্রায় সবগুলো জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রেই কমন। আচ্ছা, তো তারপরেও এই অধ্যায়ের শুরুতেই আমরা জানবো যে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কি। হ্যাঁ, সামষ্টিক পর্যায়ে উৎপাদন, সামষ্টিক পর্যায়ে উৎপাদন হচ্ছে একটা দেশের সামগ্রিক আর্থিক অবস্থা সম্পর্কে জানার জন্য বা একটা দেশের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে জানার জন্য বা ওই দেশের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানার জন্য যে বিষয়গুলো, অর্থনীতির যে বিষয়গুলো জানা প্রয়োজন, সেগুলোকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলা হয়। মানে হচ্ছে একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বা দেশের জনগণের জীবনযাত্রার মান সম্পর্কে জানার জন্য অর্থনীতির যে বিষয়গুলো সম্পর্কে জানা প্রয়োজন পড়ে সেগুলোকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কোন বিষয়গুলো জানা প্রয়োজন। আমি বারবারই বলছি যে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলোকে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলা হয়। তো এখন দেখো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান কেমন, তাহলে তুমি কিন্তু জানতে পারবা কিসের মাধ্যমে? বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কেমন, এটার মাধ্যমে। তো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানতে হলে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় জানতে হবে, বা দেশের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে হলে দেশের জাতীয় আয় সম্পর্কে জানতে হবে। তো তার জন্য জাতীয় আয়কে একটি দেশের অর্থনৈতিক অবস্থার আয়না স্বরূপ বলা হয়। আচ্ছা, এই যে ছোট দুটো ইনফরমেশন আমরা পেলাম এখানে, যে জীবনযাত্রার মান সম্পর্কে জানার জন্য কোন বিষয়টা জানা প্রয়োজন, সেটা হচ্ছে মাথা পিছু আয়। এটা ছোট প্রশ্ন হয়ে থাকে, অনেক সময় এমসিকিউ এ থাকে। আবার আরেকটা বিষয় জানলাম যে একটা দেশের আর্থিক অবস্থার আয়না বলা যেতে পারে কোন বিষয়টাকে, সেটা আমরা জানলাম যে জাতীয় আয়কে। আচ্ছা, এই ছোট ছোট ইনফরমেশন গুলো একটু নোট করে রাখতে হবে ক্লাসের মধ্যে। তো বলেছিলাম সামষ্টিক পর্যায়ে উৎপাদন কি, এটা আমরা জানলাম। মোট দেশজ উৎপাদন, এই কথাটা আমাদের এই অধ্যায়ে অনেক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নে আসবে যে মোট দেশজ উৎপাদন কি। তো মোট দেশজ উৎপাদনের যে বিষয়টা, এটা একদম সিম্পলি মনে রাখতে হবে। আগে কনসেপ্টটা বুঝে নাও যে এক বছরে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ বস্তুগত ও সেবা সামগ্রী উৎপাদিত হয়, বস্তুগত পণ্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে দেশজ উৎপাদন বলা হয়, মোট দেশজ উৎপাদন বলা হয়। মানে হচ্ছে কনসেপ্টটা অনেকটা এরকম যে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, ধরো যে আমরা যদি বাংলাদেশকেই চিন্তা করি, হ্যাঁ, বাংলাদেশকে যদি আমরা চিন্তা করি, ধরো যে আমরা বাংলাদেশ চিন্তা করলাম একটা, হ্যাঁ, আমি জানি না হচ্ছে কতটুকু ঠিকঠাক আঁকাতে পারবো। ধরো যে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, মানে হচ্ছে বাংলাদেশের মধ্যে যে পরিমাণ দ্রব্য এবং সেবা সামগ্রী এক বছরে উৎপাদিত হবে, তার বাজার মূল্যকে আমরা কি বলবো? মোট দেশজ উৎপাদন বলবো। কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। এখন হচ্ছে মোট জাতীয় উৎপাদন, এইখানে একটু ক্লিয়ার হয়ে নিতে হবে যে মোট দেশজ উৎপাদন যেটা, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জিডিপি দিয়ে। জিডিপি দিয়ে একটু খটকা লেগে যেতে পারে অধ্যায়ে যে মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন, এখান থেকে একদম স্প্লিট করে নাও, আলাদা করে নাও, হ্যাঁ, ভেঙে নাও যে মোট দেশজ উৎপাদন কথাটা বুঝতে হবে। প্রশ্ন যদি বলে যে একটা দেশের মোট দেশজ উৎপাদন নির্ণয় করো, তখন কিন্তু আমাদের নির্ণয় করতে হবে জিডিপি, মোট গ্রস
দেশজ ডোমেস্টিক উৎপাদন প্রোডাকশন। হ্যাঁ, যখন দেশজ উৎপাদনের কথা বলবে কিংবা অভ্যন্তরীণ উৎপাদনের কথা বলবে তখন আমরা দেশজ উৎপাদন নিয়ে ভাববো, মানে হচ্ছে জিডিপি নিয়ে ভাববো। যখন আমাদেরকে বলবে যে একটা দেশের জাতীয় উৎপাদন নির্ণয় করতে, ঠিক তখন আমরা ভাববো, দেখো মোট জাতীয় উৎপাদন, মোট এই কথাটাকে আমরা লিখতে পারি গ্রস, জাতীয় এর ইংরেজি হচ্ছে ন্যাশনাল, হ্যাঁ, উৎপাদন হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশনের জন্য আমরা পি রাখতে পারি, তাই না? তখন আমাদের নির্ণয় করতে হবে জিএনপি। যদি বলে যে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করো তাহলে আমরা জিএনপি নির্ণয় করব। যদি বলে যে মোট দেশজ উৎপাদন নির্ণয় করো তখন আমরা জিডিপি নির্ণয় করব। এই দুইটা জায়গা থেকে প্রশ্ন হয়। তারপর হচ্ছে নিট দেশজ উৎপাদন বা নিট জাতীয় উৎপাদন। আসলে নিট দেশজ উৎপাদন যদি বলে তাহলে আমরা জিডিপি থেকে যদি আমরা অবচয়জনিত ব্যয় বাদ দেই, মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট যদি আমরা বাদ দেই তাহলে আমরা নিট দেশজ উৎপাদন পাবো। আমি আবারও বলছি, যদি আমরা জিডিপি থেকে বা মোট দেশজ উৎপাদন থেকে অবচয়জনিত ব্যয় বাদ দিই তাহলে নিট দেশজ উৎপাদন বা এনডিপি পাবো। আবার যদি বলে যে নিট জাতীয় উৎপাদন কিভাবে পাবো, তাহলে আমরা যদি বলি যে মোট জাতীয় উৎপাদন যেটা আছে সেই মোট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা অবচয় বাদ দিই তাহলে আমরা নিট জাতীয় উৎপাদন পাবো। তাহলে আমরা এখানে কি জিনিস পেলাম? দুইটা জায়গা থেকে শুধুমাত্র আমরা অবচয় বাদ দিলেই নিট দেশজ উৎপাদন এবং নিট জাতীয় উৎপাদন পাবো। আচ্ছা, বলা হচ্ছে যে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। আমি এখানে একটা ক্লু লিখে রাখছি যে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। তোমাদের অনেক সময় এখানে এমসিকিউ প্রশ্নে আসে যে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টি, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টি। একদম কান খাড়া করে শুনে রাখতে হবে। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হচ্ছে তিনটি। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, একটা হচ্ছে ব্যয় পদ্ধতি এবং আরেকটা হচ্ছে আয় পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যায়। তবে সবচেয়ে বেশি যে প্রশ্নের মধ্যে আমরা এই অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে ওইখানে আমরা ব্যয় পদ্ধতিতে পেয়ে থাকবো। আমরা জাতীয় আয় নির্ণয়ের ক্ষেত্রে ব্যয় পদ্ধতিটা অ্যাপ্লাই করব। তবে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি আছে তিনটা। একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, একটা ব্যয় পদ্ধতি আর আরেকটা হচ্ছে আয় পদ্ধতি। মনে তো থাকবে? আচ্ছা, তো এখন আমরা বলতেছি যে মাথা পিছু আয়, এই বিষয়টা নিয়ে এই জায়গা থেকে পড়তে হয়। এই অধ্যায় থেকে মাথা পিছু আয় বিষয়টা কি? মাথা পিছু আয়টা হচ্ছে একটা দেশের জাতীয় আয়কে যদি আমরা জনসংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে আমরা কি পাবো? মাথা পিছু আয় পাবো। মানে হচ্ছে একটা দেশের জাতীয় আয় মানে সামগ্রিকভাবে একটা দেশের আয় যদি হয় তোমার 100 কোটি ডলার আর ওইখানে যদি জনসংখ্যা হয় তোমার হচ্ছে 1 কোটি, তাহলে আমরা 1 কোটি দিয়ে যদি 100 কোটি দিয়ে ভাগ দেই তাহলে আমরা মাথা পিছু আয়টা পেয়ে যাবো। একদম সহজ একটা কনসেপ্ট। হ্যাঁ, তো এই বিষয়গুলো এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নে বারবার রিপিট হবে। হ্যাঁ, কিংবা হচ্ছে এই অধ্যায়ের যত অনুধাবনমূলক প্রশ্ন আমরা পড়তে যাব কিংবা হচ্ছে দেখবো যে বিভিন্ন বোর্ড প্রশ্নে এসেছিল, সব জায়গায় এই বিষয়গুলো বারবার রিপিট হবে। তো তোমরা এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে বিষয়গুলো কেমন, একদম সিম্পল ভাবে নিতে হবে। এটা যদি আবারও রিপিট করি তাহলে একই কথা বারবার বলতে হবে। তোমরা চাইলে ভিডিওটা রিপিট করে দেখে নিবে। তো এখন কথা হচ্ছে যে এইগুলো তো স্যার আসলে এই অধ্যায়ের থিওরি সম্পর্কে বললেন, এখন এই অধ্যায়ের ম্যাথ গুলো তো করতে গেলে বারবার হচ্ছে প্রবলেম হচ্ছে, তাই না? ম্যাথ গুলো এত সহজ, আগে মাইন্ড সেট আপ করে নাও যে হচ্ছে তোমাদের কাছে ম্যাথ গুলো একদম সহজ, তাহলে দেখবা যে একটা সূত্রের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে যে ম্যাথ গুলো কিভাবে করতে হবে। আমি বললাম যে ম্যাথ গুলো একদম সহজ, একটা সূত্রের মাধ্যমে ক্লিয়ার হবে যে ম্যাথ গুলো কিভাবে করতে হবে। তোমরা সবাই এই মুহূর্তে সামনে বইটা রাখবে, তোমাদের সামনে বইটা রাখবে, বইটা রেখে বইয়ের সাথে মিলিয়ে দেখবে যে আসলে ম্যাথগুলো কঠিন কিনা, বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, দেখো তোমাদের বইতে এই সূত্রটা আছে। আসলে এটা সূত্র মানে একটা সিম্পল একটা সূত্র। আমরা জাতীয় আয় এনআই কথাটার মিনিংটা আমাদের ক্লিয়ারলি মনে রাখতে হবে। এনতে হচ্ছে ন্যাশনাল, আইতে হচ্ছে ইনকাম, এনআই। এখন এই জায়গা নিয়ে বিভিন্ন জায়গায় খটকা লাগতে পারে। বইয়ে যখন সমাধান দেয়া আছে কোন জায়গায় ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে জাতীয় আয়কে, কোন দ্বারা হচ্ছে কোন জায়গায় এনআই দ্বারা প্রকাশ করা হয়েছে, এইগুলা কোনো ব্যাপার না।
তুমি শুধু মাথায় একটা কনসেপ্ট রাখবা যে এনআই এটা হচ্ছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম প্রকাশ করা হয়। হ্যাঁ, এনআই যদি তোমাকে কোনো প্রশ্নে বলে যে একটা দেশের জাতীয় আয় নির্ণয় করতে, তুমি এনআই এর সূত্রটা সরাসরি লিখে ফেলবা ব্যয় পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ব্যয় পদ্ধতিতে। তোমাদের বইতে 22 এবং 24 নাম্বার অঙ্ক ছাড়া 22 এবং 24 নাম্বার অঙ্ক ছাড়া যতগুলো মোটামুটি অঙ্ক টাইপ সিকিউ আছে, মানে ম্যাথ টাইপ সিকিউ যতগুলো আছে, প্রত্যেকটা সিকিউ এ এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে, এনআই এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবা। তো দেখো এখন একদম হচ্ছে মনোযোগ দিয়ে এই জায়গাটা আয়ত্ত করতে হবে যে এনআই এর সূত্রের মধ্যে কি কি জিনিস আছে। প্রথম অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে উপরের সূত্রটা একদম মুখস্থ করে ফেলতে হবে। যেমন হচ্ছে আমি যেভাবে বলি যে এনআই ইকুয়াল হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মাইনাস ডিসি অর সিসিএফ মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি, ঠিক এরকম ঠুটস্থ থাকতে হবে তোমাদের, একদম যেন মনে থাকে ক্লিয়ারলি যে একদম শেষ পর্যন্ত কি আছে। কি বললাম আমি? এনআই ইকুয়াল হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মাইনাস ডিসি অর সিসিএ মাইনাস টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস হচ্ছে এসবি। একদম শেষে গিয়ে একটা মানে হচ্ছে আবার একটা প্লাস আছে, মাঝখানে মোটামুটি বেশ কয়েকটা মাইনাস আছে। সূত্রটা এইভাবে মনে রাখতে হবে। এখন এই সূত্রটা মনে রাখা মানে তোমার এই অধ্যায়ের 80% পড়া শেষ হয়ে গেছে। এই সূত্রটা এরকম ভাবে শেখা মানে তোমার এই অধ্যায়ের 80% পড়া শেষ হয়ে গেছে। একটু অবাক হলা নাকি? অবাক হওয়ার কোনো কিছুই নাই, তুমি নিজে একটু পরে স্বীকার করবা যে জি স্যার 80% পড়া শেষ হয়ে গেছে। তো এই সূত্রটা একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে। যদি প্রথম অবস্থায় মনে না থাকে, আজকে তুমি চেষ্টা করবা যে হচ্ছে এই অধ্যায়ের ম্যাথ গুলো সলভ করার জন্য, ম্যাথ গুলো সলভ করার ক্ষেত্রে তুমি এই সূত্রটা আগে লিখে নিবা। হ্যাঁ, লিখে নিয়ে তারপর হচ্ছে তুমি যেহেতু সূত্রটা লিখে নিবা, 4-5 বার লিখলে তোমার আয়ত্তে চলে আসবে। এই সূত্রটার মধ্যে কি আছে এটা জানতে হবে। এখন দেখো এনআই দ্বারা আমি বলছি যে জাতীয় আয়, তোমার যে প্রশ্নই বলবে যে জাতীয় আয় নির্ণয় করো ব্যয় পদ্ধতিতে, তুমি ঠিক এই সূত্রটা লিখে ফেলবা। এখন এই সূত্রের মধ্যে সবগুলো ইনফরমেশন প্রশ্নে থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, সবগুলো ইনফরমেশন প্রশ্নে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আমাদের এই সূত্রের মাঝখানে যে টার্মগুলো আছে, এই টার্মগুলো সম্পর্কে পরিচিত হবো আমরা। প্রথমে আছে সি দ্বারা আমরা বোঝাই যে হচ্ছে বেসরকারি ভোগ ব্যয়। সি দ্বারা আমরা কি বোঝাই? বেসরকারি ভোগ ব্যয়। আই দ্বারা কি বোঝাই? বেসরকারি বিনিয়োগ ব্যয় বা বেসরকারি বিনিয়োগ। তারপর হচ্ছে জি দ্বারা বোঝানো হয় সরকারি ব্যয়। সরকারি ব্যয়ের মধ্যে সরকারি ভোগ এবং সরকারি বিনিয়োগ দুটোই থাকে। আচ্ছা, এক্স মাইনাস এম এটা দ্বারা বোঝানো হয় নিট রপ্তানি। এক্স দ্বারা বোঝানো হয় রপ্তানি আর এম দ্বারা আমদানি। রপ্তানি থেকে যদি আমদানি আমরা বাদ দিই তাহলে নিট রপ্তানি পাবো। এই টার্মটা হচ্ছে এক্স মাইনাস এম মানে হচ্ছে নিট রপ্তানি। ডিসি দ্বারা বোঝানো হচ্ছে অবচয়। ডিসি দ্বারা কি বোঝানো হচ্ছে? অবচয়। সিসিএ দ্বারা বোঝানো হচ্ছে মূলধন ব্যবহারজনিত ব্যয়। আচ্ছা, টিআই দ্বারা বোঝানো হচ্ছে পরোক্ষ কর। সূত্রের মধ্যে যে টিআই আছে, টিআই দ্বারা বোঝানো হচ্ছে পরোক্ষ কর। এখন টিপি দ্বারা বোঝানো হচ্ছে হস্তান্তর পাওনা। এসজি দ্বারা বোঝানো হচ্ছে সরকারের অর্জিত মুনাফার উদ্বৃত্ত এবং এসবি দ্বারা বোঝানো হচ্ছে ভর্তুকি। এই জিনিসটা তোমরা একদম খাতায় সুন্দর করে লিখে রাখবে। হ্যাঁ, এখন লিখে রাখার পরে আমি বলেছিলাম যে এই সূত্রটা হচ্ছে একদম মাদার সূত্র বলতে পারো, এটা হচ্ছে একদম মানে এর বাইরে আর কিছু আসবে না। এখন কথা হচ্ছে তোমাদের বইতে বিভিন্ন টার্ম দেখবা, যেমন হচ্ছে বলতে পারে যে জিডিপি নির্ণয় করো। জিডিপি নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রের জিডিপি নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রের শুধুমাত্র এতটুকু প্রয়োজন। জিডিপি নির্ণয়ের সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি ব্যয় পদ্ধতিতে। যদি জিডিপি নির্ণয় করতে বলে তাহলে সি প্লাস আই প্লাস জি এই তিনটা টার্ম যোগ করে দিলে জিডিপি নির্ণয় করা যাবে। আচ্ছা, এই টার্মের সাথে জিডিপির সাথে যদি বলে যে জিএনপি নির্ণয় করতে, জিএনপি নির্ণয়ের সূত্র হচ্ছে এইখান থেকে এতটুকু হচ্ছে জিএনপি নির্ণয়ের সূত্র। আচ্ছা, আমি যখন মার্ক করছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি বলেছি এই যে গোলাপি কালার দিয়ে এতটুকু হচ্ছে জিডিপি নির্ণয়ের সূত্র।
হলুদ কালার দিয়ে যতটুকু মার্ক করা আছে এতটুকু হচ্ছে জিএনপি নির্ণয়ের সূত্র। তাহলে আমি যদি বলি জিডিপি প্লাস এক্স মাইনাস এম ইকুয়াল জিএনপি, তাহলে কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। তারপর যদি আমি বলি যে জিডিপি থেকে ডিসি মাইনাস করলে কি পাওয়া যাবে? এনডিপি। আমি একটু আগে আলোচনায় বলেছিলাম জিডিপি থেকে ডিসি মাইনাস করলে আর সিসিএ মাইনাস করলে পাওয়া যাবে এনডিপি। কি পাওয়া যাবে? এনডিপি। এখন আবার জিএনপি থেকে যদি আমি ডিসি আর সিসিএ মাইনাস করি তাহলে আমি এখানে পাবো হচ্ছে এনএনপি। তখন এটা হয়ে যাবে এনএনপি। একটু খটকা লাগার কথা, কিন্তু খটকা লাগা যাবে না। আমি বলেছিলাম যে প্রথম সূত্রটা মনে রাখতে হবে। প্রথম সূত্রের খন্ড খন্ড অংশ দিয়ে আলাদা আলাদা ছোট ছোট টার্মগুলো আমরা নির্ণয় করি, আর তারপরে আমরা টিআই মাইনাস টিপি মাইনাস এসজি প্লাস এসবি পুরোটা হচ্ছে এনআই এর সূত্র। তাহলে এনআই এর সূত্রের মধ্যে যদি কোনো সময় দেয়া থাকে যে একটা দেশের জিডিপি হচ্ছে এত এবং হচ্ছে নিট রপ্তানি এত, তারপর হচ্ছে অবচয় এত, তারপর হচ্ছে টিআই এত, টিপি এত, এসডি এত, এসবি এত, তাহলে কিন্তু আমাদের এটা আলাদা করে তখন লেখার দরকার প্রয়োজন পড়বে না। মানে এতটুকু এই জিডিপির মধ্যে আছে। যদি বলে যে একটা দেশের জিএনপি মানে জিএনপি দেয়া থাকে, তাহলে কিন্তু এই যে এতটুকু তথ্য দেয়া থাকে, পরের তথ্যগুলো লিখতে হবে। এই পুরোটুকুর বদলে আমরা জিএনপির যে তথ্যটা দেওয়া থাকবে সেটা লিখতে পারবো। যদি একটা দেশের এনএনপি নিট ন্যাশনাল প্রোডাক্ট যদি দেয়া থাকে, তাহলে আমরা এই যে ঠিক এতটুকুর ইনফরমেশন আগে থেকে পাবো এবং এইটুকু বসানোর পরে বাকিটুকু বসাই আমরা এনআই নির্ণয় করতে পারবো। তাই আশা করি যে এই বিষয়গুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার মনে হওয়ার কথা। এখন এটা আরো ক্লিয়ার হবে যদি আমরা একটা ম্যাথ করতে যাই। যেমন তোমাদের বইয়ের একদম শেষের দিকে যাও, হ্যাঁ, শেষের দিকে গিয়ে তোমরা পাবা হচ্ছে বইয়ের শেষের দিকে বলতে এই চ্যাপ্টারের শেষে, হ্যাঁ, চ্যাপ্টারের শেষে তোমরা 278 পৃষ্ঠায় যাও। তোমাদের বইয়ের 278 পৃষ্ঠায় যাও। এইখানে গিয়ে দেখো দেয়া আছে হচ্ছে ক ও খ দুটি দেশের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হলো। তো তথ্যগুলো তোমাদের এখানে দেয়া আছে, মিলিয়ে নাও। যে মোট ভোগ ব্যয় দেয়া আছে, মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় দেয়া আছে, মোট সরকারি ব্যয় দেয়া আছে, মোট রপ্তানি, মোট আমদানি, অবচয় বা মূলধনজনিত ব্যয় দেয়া আছে, জনসংখ্যা দেয়া আছে। মানে এই তথ্যগুলো দুটো দেশের দেয়া আছে। এখন তোমাকে গ নাম্বারে বলা আছে যে দেশ দুটির জাতীয় আয় নির্ণয় করো। দেশ দুটির জাতীয় আয় নির্ণয় করো, তার মানে হচ্ছে তোমাকে বলা আছে যে এই এনআই নির্ণয় করতে হবে। দেশ দুটোর জাতীয় আয় নির্ণয় করতে বলছে মানে এনআই নির্ণয় করতে হবে। এনআই এর সূত্র আমরা জানি। এখন এনআই এর সূত্রের মধ্যে আমাদের এইখানে দেয়া আছে যে মোট ভোগ ব্যয়। মোট ভোগ ব্যয় কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। তারপর দেয়া আছে হচ্ছে মোট বিনিয়োগ ব্যয়। হ্যাঁ, আমরা যেটা করতে পারি, এখন আমি এই টার্মগুলো মুছে দিতে চাচ্ছি। আচ্ছা, তোমরা তোমাদের বইটা একটু খেয়াল করো যে কি কি তথ্য দেয়া আছে। তো বলা আছে যে মোট ভোগ ব্যয়। তো মোট ভোগ ব্যয় তাহলে কি দ্বারা প্রকাশ করা হয়? ভোগ ব্যয়কে হচ্ছে তোমার হচ্ছে সি দ্বারা। তো আমি এইখানে সি এর এইখানে তথ্যটা লিখলাম যে হচ্ছে 3000 কোটি ডলার। হ্যাঁ, ক দেশের জন্য। যোগ বলা আছে যে মোট বেসরকারি বিনিয়োগ ব্যয় হচ্ছে 3000 কোটি ডলার। যোগ বলা আছে যে মোট সরকারি ব্যয় 2000 কোটি ডলার। যোগ 2000 কোটি ডলার। তারপর বলা আছে যে মোট রপ্তানি হচ্ছে 3000 কোটি ডলার, মোট আমদানি হচ্ছে 2000 কোটি ডলার প্লাস এক্স মাইনাস এম, তাই না? এক্স মোট রপ্তানি আছে হচ্ছে 3000 কোটি ডলার, রপ্তানি আমদানি হচ্ছে 2000 কোটি ডলার হইল। তারপর বলা আছে যে অবচয় বা মূলধনজনিত ব্যয়। অবচয় বা মূলধনজনিত ব্যয় হচ্ছে 400 কোটি ডলার। এই যে ডিসি আর সিসিএ 400 কোটি ডলার। এখন এই তথ্যগুলো দেওয়ার পরে তোমাকে বলেছিল যে দেশ দুটির জাতীয় আয় নির্ণয় করো। বাকি তথ্যগুলো দেয়া নাই, তার মানে হচ্ছে বাকি তথ্যগুলোর মধ্যে আমরা
0 0 0 প্লাস 0, হ্যাঁ, কারণ বাকি তথ্যগুলো 0। তো এই হচ্ছে অবস্থা। এখন তুমি নির্ণয় করে ফেলতে পারো সহজেই যে একটা দেশের জাতীয় আয় কি। তো এখানে যোগ যদি করি আমরা 3 3 6 6 2 8, এখানে বিয়োগ করলে থাকবে 1, 8 আর 1 9, 9 থেকে যদি 4 চলে যায় তার মানে হচ্ছে 8,600 কোটি ডলার। এটা হচ্ছে ক দেশের জাতীয় আয়। ঠিক একই রকম ভাবে খ দেশের তথ্যগুলো যদি আমি এখানে বসায় দেই তাহলে খ দেশের জাতীয় আয় নির্ণয় হবে। আচ্ছা, খ দেশের জন্য আমি আবার আরেকবার করে দিচ্ছি তোমাদের এই অঙ্কটা, যে খ দেশের জন্য যদি আমি বসাই তাহলে এখানে দেয়া আছে হচ্ছে 2000 কোটি, ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় হচ্ছে 2500 কোটি, যোগ মোট সরকারি ব্যয় আছে 1500 কোটি, যোগ এক্সপোর্ট আছে হচ্ছে আমাদের 2500 কোটি, মাইনাস ইম্পোর্ট আছে আমাদের 1200 কোটি, তারপর হচ্ছে মাইনাস মূলধন বা অবচয়জনিত ব্যয় আছে আমাদের 300 কোটি। হ্যাঁ, তো এখন যদি আমরা এই তথ্যগুলো এখানে হচ্ছে যোগ বিয়োগ করে দেই তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। যোগ বিয়োগ করলে কত হয়? 2 45 45 হচ্ছে 5 6 6, আর এখানে থাকতেছে কত? 25 13, হ্যাঁ, 6 7300, 7300 থেকে 300 বাদ দিলে তাহলে হচ্ছে 7000 কোটি ডলার। এই হচ্ছে আমাদের 28 নম্বর অঙ্কের গ নাম্বার প্রশ্নের সমাধান। এখন কথা হচ্ছে যে 28 নম্বর প্রশ্নের ঘ নম্বরে বলা আছে যে মাথা পিছু আয়ের ভিত্তিতে দেশ দুটির অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করো। মাথা পিছু আয়ের ভিত্তিতে দেশ দুটির অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করো। তো মাথা পিছু আয় নির্ণয় করার সূত্র আমরা কি জানি? আচ্ছা দেখো, মাথা পিছু আয় নির্ণয় করার সূত্র হচ্ছে মাথা পিছু আয় নির্ণয় করার সূত্র আমি বলেছিলাম যে মাথা পিছু আয় সমান হচ্ছে জাতীয় আয় ভাগ হচ্ছে জনসংখ্যা। মাথা পিছু আয় হচ্ছে জাতীয় আয় ভাগ জনসংখ্যা। জাতীয় আয় আমরা দুইটা দেশেরই পাইছিলাম, দুইটা দেশের জনসংখ্যাও দেয়া আছে। হ্যাঁ, আমরা ক দেশের জাতীয় আয় পাইছিলাম হচ্ছে 8600 কোটি ডলার, 8600 কোটি ডলার, আর জনসংখ্যা ছিল কত ক দেশের? দেখো বইয়ে 2 কোটি। আর খ দেশের, এটা ধরো যে ক দেশ দিলাম, আর খ দেশের কত ছিল? পার ক্যাপিটা ইনকাম, এটা হচ্ছে ওদের জাতীয় আয় কত ছিল? 7000 কোটি ডলার, না? আর ছিল 2 কোটি ছিল দেশের জনসংখ্যা। এখন ভাগ দিয়ে দেখো যে রেজাল্টটা নামবে, এই রেজাল্টটা হচ্ছে মাথা পিছু আয়। আমরা বাহ্যিক ভাবে দেখতে পারতেছি যে এই দেশের 86, তাই না? 4 3 4300। আচ্ছা, 4300 ডলার, আর এটা হচ্ছে 7000, তো 3500। এখন তোমার কাছে কি মনে হচ্ছে যে ক দেশের মাথাপিছু আয় হচ্ছে 4300 ডলার আর খ দেশের মাথাপিছু আয় হচ্ছে 3500 ডলার, কোন দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার কথা? আমরা শুরুতে বলেছিলাম যে মাথাপিছু আয় দিয়ে একটা দেশের মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানা যায়। মানে যে দেশের মানুষের মাথাপিছু আয় বেশি, ওই দেশের মানুষের জীবনযাত্রার মান তত বেশি, কারণ যাদের আয় বেশি তাদের ক্রয় ক্ষমতা বেশি থাকে এবং তারা উন্নত মানের পণ্যদ্রব্য ভোগ করতে পারে এবং জীবনযাত্রার মান উন্নত হয়। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নের ঘ নম্বরের উত্তর কেমনটা হতে পারে যে মাথাপিছু আয়ের ভিত্তিতে খ দেশের তুলনায় ক দেশের
অর্থনৈতিক অবস্থা ভালো আমি বলে মনে করি এবং এই দেশের মানুষের জীবনযাত্রার মান খ দেশের মানুষের চেয়ে উন্নত। এভাবে হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তর করে দিতে পারি। এখন ঘটনা হচ্ছে যে আমি তো এই 31 নম্বর প্রশ্নটা আমি দেখলাম। হ্যাঁ, 31 নম্বর প্রশ্নটা দেখলাম। এখন তোমরা তোমাদের বইয়ের অন্যান্য প্রশ্নগুলো দেখো, যেমন হচ্ছে 30 নম্বর যে প্রশ্নটা আছে, 30 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা আছে যে ঠিক একই রকম তথ্য দেওয়া আছে যে মোট বেসরকারি ভোগ ব্যয়, মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ভোগ ও বিনিয়োগ ব্যয়। হ্যাঁ, মোট সরকারি ভোগ ও বিনিয়োগ ব্যয়, এই কথাটা দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। ওই যে আমরা জি লিখছিলাম এর আগে, আমরা যে এখানে জি লিখছিলাম তাই না, ওই জি এর মধ্যে মোট সরকারি ব্যয় লেখা আছে, সরকারি ব্যয়, এখানে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় দুইটা একত্রে করা আছে। এখানে যেটা বলা আছে যে মোট সরকারি ভোগ ও বিনিয়োগ ব্যয়, এটা হচ্ছে টোটালি জির তথ্যটা দেয়া আছে। নিট রপ্তানি, নিট রপ্তানি দেখেও ঘাবড়ানোর কারণ নাই, এখানে আর একটু সহজ করে দেওয়া আছে। এখানে আমরা মাইনাস করেছিলাম, এখানে টোটালি এটা মানেই তো নিট রপ্তানি, আমরা এইখানে এই ঘরটাতে সরাসরি তথ্যটা বসায় দিলেই হবে। ঠিক এই জায়গাটাতে মাইনাস না লিখে যে তথ্যটা দেওয়া আছে ওইখানে বসায় দিলেই হবে। তারপর হচ্ছে পরোক্ষ কর, এখানে দেখো এর আগে তথ্য ছিল না, এবার তথ্য আছে, পরোক্ষ করের তথ্যটা আছে। পরোক্ষ করের ঘরে তথ্যটা মানে হচ্ছে সংখ্যাটা আমরা বসাবো। তারপর হচ্ছে ভর্তুকি, ভর্তুকির ঘরে আমরা সংখ্যাটা বসাবো। হ্যাঁ, তারপর ভর্তুকি হচ্ছে এসবি, এইখানে আমরা এই যে লিখছিলাম যে এসবি হচ্ছে ভর্তুকি, ভর্তুকি প্লাস দিয়ে হচ্ছে এই তথ্যটা এখানে বসাবো। তারপর হ্যাঁ, এই তথ্যগুলো আছে, বাকি ঘরগুলোতে শূন্য দিয়ে দেব। এইভাবে হচ্ছে আমরা এই 30 নম্বর অঙ্কের গ নাম্বারে ওয়াই দেশের যে তথ্যগুলো আছে ওইখানে এইগুলো বসাই দিলে আমরা কি পাবো, যে গ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে। ঘ নাম্বারে বলা আছে যে মাথাপিছু আয় নির্ণয় পূর্বক এক্স ও ওয়াই দেশের জনগণের জীবনযাত্রার মানের উপর তোমার মতামত দাও। তাহলে একটা কাজ হয়ে আছে যে ওয়াই দেশের আমরা জাতীয় আয় নির্ণয় করেছি, মানে এনআই নির্ণয় করেছি। তাহলে ওয়াই দেশের জনসংখ্যা আছে 10 কোটি, 10 কোটি দিয়ে ভাগ দিলে আমরা ওয়াই দেশের মাথাপিছু আয় পাবো। কিন্তু আমরা এক্স দেশের জাতীয় আয় নির্ণয় করি নাই। ঘ নাম্বারে আমরা আবার এক্স দেশের জাতীয় আয় নির্ণয় করব, করে ওই জাতীয় আয় মানে একই ভিত্তিতে, মানে যেহেতু ইনফরমেশন সব সেম দেওয়া আছে, একই ভিত্তিতে আমরা জাতীয় আয় নির্ণয় করব এবং এক্স দেশের জনসংখ্যা আছে 9 কোটি, এই 9 কোটি দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে মাথাপিছু ইনকাম পাবো। তো এইভাবে হচ্ছে আমরা 30 নাম্বার অঙ্ক করতে পারবো। 29 নাম্বার অঙ্ক সেম। হ্যাঁ, 29 নাম্বার অঙ্ক সেম, 2017 2018। এই যে দেখো 29 নাম্বার অঙ্কে 2017 সালের যে ইনফরমেশন গুলো মিসিং আছে, এইটা দেখে ঘাবড়ানোর কিছুই নাই। ইনফরমেশন গুলো আমরা গ্যাপ রেখে ওইখানে তথ্যগুলো দিয়ে দিব, তাহলেই হবে। মানে যে যে জায়গায় তথ্য নেই ওই জায়গায় তথ্য গ্যাপ রেখে আমরা হচ্ছে যোগ বিয়োগ করে ফেলবো। আচ্ছা, তারপরে হচ্ছে যদি বলে যে নিট, যদি বলে যে কোনো অঙ্কে যে যেমন হচ্ছে 17 নম্বর অঙ্কেই 29 নম্বর অঙ্কেই বলা আছে যে নিট জাতীয় উৎপাদন নির্ণয় করো। এক্স দেশের 2017 সালের নিট জাতীয় উৎপাদন নির্ণয় করো। এখানে মোট জাতীয় উৎপাদন দেয়া আছে হচ্ছে, মানে মোট জাতীয় উৎপাদন জিএনপি দেয়া আছে। তারপর দেওয়া আছে অবচয় $2500 কোটি, নিচের দিকে তথ্য। তাহলে নিট জাতীয় উৎপাদন নির্ণয় করতে তো তেমন কিছু লাগবে না। আমরা জানি যে নিট জাতীয় উৎপাদন সমান হচ্ছে ওই যে এই তথ্য অনুযায়ী যে নিট জাতীয় উৎপাদন হচ্ছে C + I + G + X - M - DC, এই পুরোটা হচ্ছে এতটুকু হচ্ছে নিট জাতীয় উৎপাদনের তথ্য, তাই না? এটা হচ্ছে এনএনপি এর তথ্য। এইখান থেকে এত এই পর্যন্ত আমরা জানি যে এটা কিসের তথ্য, জিএনপি এর তথ্য। জিএনপি, তো জিএনপি তথ্য যেহেতু এটা, তো সেই ক্ষেত্রে আমরা এক্স দেশের নিট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে আমরা জিএনপি থেকে যদি আমরা ডিসি মাইনাস করে দিই তাহলে এনএনপি পাবো। তো এইটা একদম সহজ। তারপরে ঘ নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে 2017 সালের তুলনায় 2018 সালের এক্স দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, মাথাপিছু আয়ের ভিত্তিতে মূল্যায়ন করো। আচ্ছা, যেটা করতে হবে আমাদের এইখানে 2017 সালের মাথাপিছু আয় নির্ণয় করতে হবে। মাথাপিছু আয় কিভাবে নির্ণয় করবো, এই যে এই সূত্রের মধ্যে আমরা যেহেতু এইখানে অনেকটা হচ্ছে পাই গেছি যে যে এইখানে 2017 সালের, আচ্ছা ঘাবড়ানোর কিছু নাই, এই কারণেই বলতেছি। দেখো 2017 সালের যে তথ্যগুলো মিসিং আছে এই তথ্যগুলো এই যে উপরের যে ইনফরমেশন এটার মাধ্যমে ফিল আপ করে দেয়া আছে যে
মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে মোট ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, মোট রপ্তানি আমদানি এগুলা দিয়ে এটা বের করতে হয়, সেটা অলরেডি বের করে দেয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা থেকে অবচয় বাদ দেব, ভর্তুকি যোগ করে দিলে আমরা এখানে জাতীয় আয় পাবো। জাতীয় আয়কে 8 কোটি টাকা দ্বারা যদি ভাগ দেই তাহলে হচ্ছে আমরা এখানে মাথাপিছু আয় পাবো। 8 কোটি দ্বারা ভাগ দিলে মাথাপিছু আয় পাবো। 2018 সালে এইগুলো আবার বের করে নিতে হবে, তথ্যগুলো বসাই দিয়ে বের করে নিয়ে আমরা ওইখানে যদি 8.5 কোটি দিয়ে ভাগ দিই তাহলে মাথাপিছু আয় পাবো। মাথাপিছু আয় পাওয়ার পরে যেটা বেশি হবে, মাথাপিছু আয় যে বছরে বেশি হবে, যদি 2017-এর তুলনায় 2018-এর মাথাপিছু আয় বেশি হয় তার মানে হচ্ছে জীবনযাত্রার মান উন্নত হয়েছে, আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। একই রকম ভাবে তোমরা দেখবা হচ্ছে 28 নম্বর অঙ্ক, সেম তথ্য বলেছে যে গ নম্বরে উদ্দীপক ও লিখিত তথ্যের সাহায্যে এদেশের জাতীয় আয় নির্ণয় করো। জাতীয় আয় নির্ণয় করে ফেলবে একই রকম ভাবে, মানে ওই সূত্রটা লিখবে, যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্যগুলো দিয়ে দিবে। আচ্ছা, এখানে দেওয়া আছে নিট দেশজ উৎপাদন। নিট দেশজ উৎপাদন দেওয়া আছে তোমাদের যেহেতু, তো এনএনপি দেওয়া আছে। নিট দেশজ উৎপাদন এত, মোট আমদানি ব্যয়। নিট দেশজ উৎপাদন বলতে এনডিপি দেওয়া আছে, তাই না? এনডিপি হচ্ছে এই জিডিপি মাইনাস হচ্ছে ডিসি, এই তথ্যগুলো দেওয়া আছে, মানে এইগুলো আর আমাদের দিতে হবে না, এইগুলোর পরিবর্তে আচ্ছা এইগুলোর পরিবর্তে আমরা কি করব, ওই তথ্যটা বসাই দেব, প্লাস হচ্ছে এখানে এক্স মাইনাস এম, যে মোট আমদানি যোগ করে দেবো, এর সাথে মোট রপ্তানি যোগ করে দেবো, মোট আমদানি বিয়োগ করে দেবো, দিয়ে তারপর হচ্ছে আমরা ওই যে পরের গুলা তোমরা নিশ্চয়ই পারবা, যে ঘর আছে ওই ঘরগুলোতে বসাই দেবো। তা এইভাবে হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর করতে পারবো। ঘ নাম্বার প্রশ্নে যেটা আছে যে এ দেশের মাথাপিছু আয় নির্ণয় পূর্বক দেশটির আর্থিক অবস্থার তুলনামূলক চিত্র উপস্থাপন করো। আচ্ছা, এই যে প্রশ্নটা দেওয়া আছে 28 নম্বর, এখানে কিন্তু উদ্দীপকের শেষে একটা কথা আছে যে উল্লেখ্য যে গত বছর দেশটির মাথাপিছু আয় ছিল 2500 টাকা। 2500 টাকা যেহেতু গত বছরে দেশটির মাথাপিছু আয় ছিল, তো সেই ক্ষেত্রে ওই আয়ের সাথে যদি 2018 সালের আয়ের কি হয়, তারতম্য হয়, যদি বাড়ে তাহলে আমরা বলবো যে দেশটির মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটেছে। আর যদি কমে যায় তাহলে আমরা লিখবো যে দেশটির অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে, ফলে মানুষের জীবনযাত্রার মানের অবনতি ঘটেছে। এইভাবে হচ্ছে আমরা উত্তর করতে পারবো। ঠিক একই রকম ভাবে বইয়ের বাকি যে অঙ্কগুলো আছে, শুধুমাত্র 22 এবং 24 নম্বর অঙ্ক ছাড়া বাকি সবগুলো অঙ্ক এই তথ্যগুলাই দেওয়া আছে এবং এই সূত্রটা ফলো করলেই হবে। তো আশা করি সবাই হচ্ছে এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। যদি একবারে বুঝতে না পারো তাহলে বইটা নিয়ে একটা করে অঙ্ক ধরবে, ওই অঙ্কটার সাথে সাথে এই সূত্রটার সাহায্য করার চেষ্টা করবে। ক্লাসটা যে জায়গাটাতে হচ্ছে গ্যাপ আছে, যেমন হচ্ছে তোমার জিডিপির ক্ষেত্রে যদি গ্যাপ থাকে তাহলে আমি জিডিপি সংক্রান্ত যে জায়গায় কথা বলেছি ওই জায়গাটা তুমি হচ্ছে নিয়ে একটু দেখো। আমি যেখানে এনডিপি নিয়ে কথা বলেছি, তোমার যদি এনডিপির প্রয়োজন পড়ে ঠিক এনডিপির জায়গাটা দেখো, যেখানে মাথাপিছু আয়ের কথা বলেছি মাথাপিছু আয়ের জায়গাটা দেখো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো বইয়ের সাথে নিয়ে প্রশ্নগুলো মিলায় যদি ক্লাসটা দেখে অঙ্কগুলো একবার সলভ করে ফেলো, বড় জোর 1 ঘন্টার মতো সময় লাগে চ্যাপ্টারটাতে, তো 1 ঘন্টায় তোমার একদম আজীবনের জন্য চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে বলতে আবার এরকম একটা সমস্যা যখন তোমরা জানাবা ঠিক ওই সময় সমস্যার সমাধান নিয়ে আবারও দেখা হবে। তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি এবং পরীক্ষা সবার যেন ভালো হয়। এর মধ্যে যদি আরো কোনো প্রবলেম থাকে সেগুলো শেয়ার করার জন্য জানাচ্ছি, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।